হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি কাছের দূরের দেশে বিদেশে যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর এখন হচ্ছে সকাল 10টা। কয়েকদিন ধরেই কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি মাখা দিন নিয়ে সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এখন থেকেই ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি জুড়েই আমার সাথে থাকবে। তোমাদের ভিডিওটা আজকে খুব ভালো লাগবে, এইটুকু কথা আমি তোমাদেরকে দিতেই পারি। যেহেতু মেয়েরা আজকে বাসায় আছে, এরপর হচ্ছে তাসনিমের বাবাও বাসায় আছে, তো ভাবলাম সকালে একটু ব্রেকফাস্ট করে নিই। তো আমার ২ মেয়ের জন্য আর আমার জন্য ডিম সিদ্ধ করে নিলাম। আর দোকানে বলে দিয়েছি হোটেল থেকে যেন নাস্তা পাঠিয়ে দেয়, পরোটা আর ডাল ভাজি। এরপরে হচ্ছে তাসনিমের বাবার জন্য আমি আর কি ডিম পোচ করে দিচ্ছি। ওকে অবশ্য ডাক্তারে না ডিম সিদ্ধ খেতে নিষেধ করেছে। যেহেতু ওর একটু সুগারের প্রবলেম আছে, তো সিদ্ধ ডিম খেলে নাকি সুগারটা বেড়ে যায়। তো আশা করছি এই ইনফরমেশনটা অনেকের কাজে লাগবে। যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু সিদ্ধ ডিম খেয়েও না, এটা কিন্তু ডাক্তারের পরামর্শ। তো ডিম পোচা আমি দিয়ে দিলাম একটুখানি লবণ, ১ চিমটি গোলমরিচ আর হচ্ছে ১ চিমটি পাপরিকা পাউডার। একটু আর কি কালার আসবে, খেতে ভালো লাগবে, এই কারণে আর কি আমি এগুলো দিলাম। আর তোমরা চাইলে শুধুই লবণ দিয়ে ডিমটা পোচ করে নিতে পারো। আর খুবই সামান্য পরিমাণ তেল দিলাম, আর অবশ্যই কিন্তু খাঁটি সরিষার তেলটা দিলেই ভালো হয়। আর না হলে যদি খাঁটি বাটার অথবা খাঁটি গাওয়া ঘি পাওয়া যায়, তো এই ৩টার মধ্যে যে কোনো একটা দিয়েই কিন্তু খাওয়া ভালো। সয়াবিন তেল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। এবার ছোট থেকে বড় পর্যন্ত সুস্থ অসুস্থ যারা আছে সবার জন্য ক্ষতিকর। তো আমরা চেষ্টা করব সরিষার তেলটাই যেহেতু একটু আমাদের সাধ্যের মধ্যে থাকে সবারই, সরিষার তেল দিয়ে খাওয়ার জন্য। আমি মাঝে মাঝে আর কি ঘি দিয়েও বাদাম ভাজি, এরপর হচ্ছে ডিম পোচ করি। তো আজকে হাতের কাছে তেল ছিল, তেল দিয়ে ভেজে দিলাম। আর এই যে আমি এখন আর কি পরোটা আর ডাল ভাজি খেয়ে নিব, তার আগে আমি ডিমটা খেয়ে নিচ্ছি। কিন্তু দেখো চায়ের কি যে পরিমাণ একটা নেশা হয়েছে, সব কিছু দেখে মনে চাচ্ছে যে আগে চাটা খেয়ে নিই। চা কিন্তু আমার চোখের সামনে আছে, কেউ তো আর খাবে না। আর ২ মেয়েকেও আমি পরোটা ডাল ভাজি দিয়ে আসছি, তাসনিমের বাবাকেও দিয়ে আসছি। তো সবার নাস্তা টাস্তা খাওয়া শেষ, আর এখন প্রায় অলমোস্ট 11:30 বাজে। আমি দুপুরের জন্য এখন রান্না বসাবো। আসলে বৃষ্টির মধ্যে কিন্তু ভালো লাগে না, দেখবা আলসেমি লাগে, মন চায় বসে থাকি, শুয়ে থাকি, মানে কোনো কাজই করতে ইচ্ছে করে না। তো ২ মেয়ে এখন বলল একটু নুডলস রান্না করে দিতে, তো বড়টা তো নিয়ে অলরেডি খাওয়া শুরু করেছে। আর ছোটটার জন্য এখন আমি দিয়ে গেলাম, সাথে একটু আর কি চিকেন বল ভেজে দিয়েছি। আর বাইরের দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি, দেখো সবাই ছাতা মাথায় যাচ্ছে। তো যাদের কাজকর্ম আছে তাদের তো বের হতেই হবে, না হয়তো আর উপায় নেই। তো এই যে আমার ছোট মেয়ে এখন বসে বসে খাচ্ছে আর টিভি দেখছে, আর আমি এখন চলে যাব কি রান্না করব সেটা আর কি ভাবছি। তো মনে হলো যেন খিচুড়ি রান্না করি। তো আমি আর কি আমার বড় যা চাল দিয়েছিল, সেই চালটা কী করেছি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আমি কিন্তু ডিপ ফ্রিজে অনেক কিছু রাখি, ভালো থাকে। আর না হয় দেখে যায় কি চালে পোকা ধরে যায়। তো দেখলাম এটা আতপ চাল, আমি ভেবেছিলাম এটা লাল চাল। তো ভাবলাম যে না থাক, আজকে আর খিচুড়ি করব না, যেহেতু মানে গতকালই খিচুড়ি খেয়েছি, আজকে একটু অন্য কিছু করি। আর আমি কিন্তু ওই যে আর কি মোরগটাকে বের করে নিয়েছি আর কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আমি একবেলার জন্য রান্না করব, তাই আমি আর কি মুরগির গলা, গিলা, পাখ যা ছিল, সাথে একটা ব্রেস্টের পিসও আর কি রেখে দিলাম। শুধু তো আর হাড্ডিগুড্ডি খেতে ভালো লাগবে না। আর একবেলার জন্য আমাদের ৪ জনের আলহামদুলিল্লাহ এটাই এনাফ। আর বাকি মাংসটা আমি ফ্রিজে রেখে দিলাম। ও তোমাদের তো বলাই হয়নি আজকে আমি কী রান্না করব। তো আজকে রান্না করব হচ্ছে আমি শাহি মোরগ রেজালা আর হচ্ছে পোলাও, সাদা পোলাও। তো মোরগ রেজালার জন্য যা যা লাগছে A to Z আমি দেখাবো। বন্ধুরা, আজকের ভিডিওটা হয়তো একটু দেরি হয়ে যাবে, কিন্তু আমি আশা করছি যারা কখনো রান্না করে নাই, প্রথম রান্না করবে, বা নতুন যাদের বিয়ে হয়েছে, তারা ভালো মন্দ শ্বশুরবাড়িতে করে খাওয়াতে চাচ্ছ, আমি বলবো এই রেসিপিটা আর কি তোমরা ট্রাই করো। ইনশাআল্লাহ একদম ১০০তে ১০০ পাবা, সবাই খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে। আর আমি A to Z প্রসেস দেখাচ্ছি এই কারণে, আমার মেয়েটা আলহামদুলিল্লাহ বড় হচ্ছে, তো ও কিন্তু মাঝে মাঝে রান্না করতে চায়, বিশেষ করে চিকেনের আইটেমগুলা। তো এক সময় আমি দেই না, আমি বলি দেখ গিয়ে আমার ভিডিও আছে, ভিডিওর মধ্যে আমি কী করছি সেভাবে দেখ, দেখে তারপর রান্না কর। মূলত আমি মানে আমার মেয়েও যেন রান্নাটা করতে পারে, আমার ভিডিওটা দেখে দেখে কোনো একটা জিনিস যেন স্কিপ না হয়, এই কারণে কিন্তু আমি সেইভাবে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। আশা করছি মন দিয়ে তোমরা ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে।
তো প্রথমেই কিন্তু আমি চিকেনটাকে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টক দই। লবণটা স্বাদ মতোই দিতে হবে। আমি দিয়েছি 1 চামচের মতো। আর দিয়েছি আমার বানানো মসলা, এটা ম্যাজিক মশলাই বলা যায়, গরম মসলা। যেকোনো পোলাও, বিরিয়ানি, গরুর মাংস, খাসির মাংস, রোস্ট, রেজালা সব কিছুতেই ব্যবহার করা যায়। তো সেখান থেকে আমি 1 চিমটি পরিমাণ গরম মসলা নিয়ে মাংসটা খুব ভালো মতন ম্যারিনেট করে রেখে দিলাম। এবার আমি আরকি মোরগের যে রেজালা করব, সেটার জন্য আমি একটা আরকি মসলা বানাবো, হাতে মসলা। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক মসলা। তবে চিন্তার কোনো কারণ নেই। তোমরা যদি কিছু পরিমাণ মসলা ঘরে কিনে রাখো, তাহলে কিন্তু ইজিভাবে যেকোনো রান্না করতে পারবা। বাজার থেকে 1 প্যাকেট মসলা কিনতে গেলে সাধারণত ৳100 ৳120 খরচা পড়ে যায়। আর যে মসলাগুলো দেখাচ্ছি, এগুলো যদি তুমি 50 গ্রাম পরিমাণ কিনে রাখো, অনেক দিন চলে যাবে। তো আমি আরকি রেজালার জন্য যে মসলাটা নিচ্ছি, প্রথমেই নিয়ে নিলাম আমি 2 থেকে 3 টুকরো দারুচিনি। এরপর হচ্ছে 1 চামচের মতন পোস্তদানা, 1 চিমটি দিয়েছি শাহি জিরা। যেহেতু শাহি রেজালা তৈরি হবে, শাহি জিরা না দিলে কি হয়? এরপর দিয়ে দিলাম 2-3টা কাবাব চিনি। এরপর দিয়ে দিলাম 1 চিমটির মতন হচ্ছে জয়ত্রী। সাথে দিয়েছি 3-4টা এলাচি। আরও দিলাম 1/2 চামচ পরিমাণ সাদা গোলমরিচ, 1/2 চামচ পরিমাণ কালো গোলমরিচ। অনেকেই অনেকভাবে রান্না করে, তবে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো। আমি বলবো 100% তোমরা রেজাল্ট পাবা। আর দিয়ে দিলাম একটা কালো এলাচ। সাথে দিয়ে দিব আমি 1 টেবিল চামচের মতন কিশমিশ। রেজালাটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি কিশমিশ দিয়ে দিলাম। আর দিয়ে দিব 2 টেবিল চামচের মতন কাজু বাদাম। কাজু বাদাম না আর কি তোমাদের ঘরে যদি না থাকে, তোমরা চাইলে পেস্তা বাদামও দিতে পারো। তবে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম দুটোটা মিক্সড করে দিব। আরও দিয়েছি 1 চিমটি পরিমাণ জয়ফল। তো আমার কিন্তু মশলার আইটেম যা দেওয়ার ছিল সব দেওয়া শেষ। এখন আমি আর কি পেঁয়াজ দিয়ে দিব। অনেকে আছে না, পেঁয়াজ আলাদা বেটে দেয়, মশলা আলাদা বেটে দেয়, এরপর টক দিয়ে আলাদা ফেটে দেয়। আমি কিন্তু এই সমস্ত কোনো ঝামেলা করব না। সোজা কথা, আমার মেয়ে যেহেতু ক্লাস 9-এ পড়ে, ও যেন দেখে দেখে রান্নাটা করতে পারে, আমি সেই প্রসেসেই রান্নাটা করছি। তো আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ, এই ধরো 1/2 কাপের মতন পেঁয়াজ হবে। এরপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টক দই। আরও দিয়ে দিব 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আর দিয়ে দিব 1 চামচের মতন ধনিয়া গুঁড়া। আমি চাইলে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো কিন্তু পরে দিতে পারতাম। যেহেতু আমি বললাম না, একদম সিম্পলে সহজভাবে রান্নাটা তৈরি করে দেখাবো, এই কারণে সব কিছু আমি একসাথে দিয়ে ব্লেন্ড করে নিলাম। তবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে, তোমার মাংসের পরিমাণটা যদি বেড়ে যায়, তখন কিন্তু মশলার পরিমাণগুলোও বেড়ে যাবে। আমার এখানে প্রায় 700 গ্রাম পরিমাণ চিকেন হবে। তো 700 গ্রামের জন্য কিন্তু আমি এই পরিমাণ মশলাগুলো নিয়েছি। তো তোমরা কিন্তু চিকেনের পরিমাণটা বুঝে মশলাটা নিয়েও, আশা করছি তোমরা আর কি ফেল হবে না। আর খেতে যে কী মজা হয়, তোমরা দেখতে থাকো। পুরো ভিডিওটি টাইনা দেখো না, টাইনা দেখলে কিন্তু কিছুই শেখা যাবে না। তখন দেখা যায় বলবা যে আপু তুমি কী দেখাইছো, ভালো হয়নি। আমি যেহেতু রান্না করি সবসময়, মানে দেখা যায় প্রতি সপ্তাহে 1-2 বার আমার রান্না করা হয়ই, যে কোনো আইটেম। এই কারণে একটা আমার আর কি আন্দাজ হয়ে গেছে। আর আমি জানি মানে কোন মশলাটা দিলে খেতে ভালো হয়। তোমরা হয়তো বা অনেকের ভিডিও দেখবা যে অনেকভাবে দেখায় শাহি রেজালা। তবে আমি যে মশলাগুলো ব্যবহার করছি, কাউকে কিন্তু এই ধরনের মশলা ব্যবহার করতে দেখবা না। সিম্পলও রান্না করা যায়, যাবে না কেন, সেটাও ভালো হয়। তবে কথায় আছে, যেমন গুড় তেমন মিষ্টি। আমি কিন্তু এক্সপেরিয়েন্স করে করেই এ পর্যন্ত আসছি। আলহামদুলিল্লাহ, আমার ফ্যামিলির সবাই খেয়ে খুবই প্রশংসা করে, এবার কি বলে যে খাবারটা খুব ভালো হয়েছে। আর আমার ভাগ্নিরা, এরপর আমার ফ্রেন্ড আছে, ও তো সবসময় বলবে যে সামিরা তুমি একটা রেস্টুরেন্ট দাও, বেকারি রেস্টুরেন্ট অথবা খাবারের রেস্টুরেন্ট, খুব ভালো চলবে। যাই হোক, দেখি চিন্তাভাবনা আছে পরবর্তীতে কী করব না করব। তবে আমার না ভালো লাগে না সবসময় রান্নাবাড়া করতে। মাঝে মাঝে রান্না করি, ঠিক আছে, তাই বলে বেকারি শপ, রেস্টুরেন্ট, নো ওয়ে গাইস। তো এদিক দিয়ে তো আমি পেঁয়াজটা ভাজছি, আর ভাবলাম যে মশলার ডাব্বার মধ্যে তেজপাতা শেষ হয়ে গেছে, তো এটা একটু রিফিল করে নেই। বয়ামের মধ্যে তো মশলা রাখি, কিন্তু রান্না করতে গেলে যদি 5-6টা বয়াম আমি টানাটানি করতে যাই, রান্নার অবস্থা 12টা বেজে যাবে। তাই আমি প্রেফার করি এই ধরনের বক্সগুলো। তবে এই প্লাস্টিকের বক্স আমার ভালো লাগে না। আমি মার্কেটে গেলে দেখি একটা স্টিলের বক্স আনবো, ঢাকনার মধ্যে, মানে কোটার মধ্যে যেন ঢাকনার সহ থাকে, সেই ধরনের বক্সগুলো খুঁজছি। যাই হোক, এই বক্সগুলো কিন্তু বেশ ভালো, একসাথে অনেক আইটেম রাখা যায়। রান্না করতে গেলে কিন্তু কোনো ঝামেলা হয় না। আর বন্ধুরা, মানে আমার গলা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার কী পরিমাণ ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগলে কি হবে, ঠান্ডা পানি খাওয়া, এরপর হচ্ছে আইসক্রিম খাওয়া, এগুলো কিন্তু ছাড়তে পারছি না। এই কারণে ঠান্ডাটাও যাচ্ছে না। যাই হোক, আমার রেজালা রান্নার জন্য কিছু পেঁয়াজের বেরেস্তা লাগবে। তো আমি যখন জানি তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি, তখন হঠাৎ মনে হয়েছে, আল্লাহ, আমি তো পেঁয়াজটাকে বেরেস্তা করে নিইনি। পরে ভাবলাম নো টেনশন, আমি সেই মশলার সহ পেঁয়াজটাকে দেখো খুব সুন্দর মতন বেরেস্তা করে নিলাম। আর মশলাগুলোর সমেত আমি কিন্তু একটা চালের সাহায্যে বেরেস্তাগুলো তুলে নিলাম। এখন কি করব জানো,
এখন আবার আমি রেজাল্টের জন্য পেঁয়াজ দিয়ে দিব। এরপর হচ্ছে এই বেরেস্তা থেকে একটা একটা করে গরম মশলাগুলো নিয়ে পেঁয়াজের মধ্যে ছেড়ে দিব, ব্যাস সমস্যার সমাধান। বেরেস্তাটা ঠান্ডা হওয়ার জন্য রাখলাম, আর আমি কিছু পরিমাণ পেঁয়াজ দিলাম। আমি কিন্তু শুধু পেঁয়াজ এভাবে কুচি করেই তেলে ভেজে যে কোনো রোস্টের ক্ষেত্রে, রেজালার ক্ষেত্রে রান্না করি। জাস্ট তোমাদের আজকে আমি দেখাবো বলে আমি কিন্তু পেঁয়াজটা ব্লেন্ড করে নিলাম, নয়তো আমি আর কি করতাম না, সত্যি কথা যেটা। অনেকে অনেক আর কি কঠিনভাবে রান্নাটা দেখায়, পেঁয়াজ আলাদা বাটো, এর পেস্তার জন্য আলাদা, রেজালার জন্য আলাদা। আমি কিন্তু ওই ঝামেলা করি না, শুধু আজকে তোমাদের ভিডিওটা বানিয়ে দেখাচ্ছি, এই কারণে এভাবে করলাম। তো যাই হোক, পেঁয়াজটা আমি একটু হালকা ব্রাউন করে ভেজেছি, বেশি ব্রাউন কিন্তু করব না। এরপর আমি দিয়ে দিলাম এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন জিরে বাটা আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর সেই সাথে আমি যে মশলাটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, একদম ধুয়ে দিয়েছি যেন এক ফোঁটা ওয়েস্ট না হয়। আসলে যতটুকু মাংস অতটুকু পরিমাণে আমি মশলাটা নিয়েছি। আর এখন এই কালারটা কত সুন্দর চলে আসছে। তো এদিক দিয়ে এখানে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ চাল মেপে নিয়েছি। মেয়েরা খাবে, 2 বেলা যেন খেতে পারে, মেয়েদের যেন হয়ে যায়, ওরা আবার পছন্দ করে এই ধরনের খাবারগুলো। তো একটুখানি চালটা বাড়িয়ে নিয়েছি। আর মাংসের টুকরাগুলো যেহেতু আমি রেগুলার সাইজের চাইতে একটু বড় করেছি, আশা করছি ওদের আর কি 2 বোনের 2 বেলা সুন্দর মতন হয়ে যাবে। তো চালটা আমি ধুয়ে ঝরিয়ে নিলাম, আর এদিক দিয়ে এখন মশলাটাকে ভালো মতন কষিয়ে নিব। তো দেখো মশলা আর তেল অনেকটাই কিন্তু ছাড়া ছাড়া হয়ে গেছে, মানে একটা আরেকটার গায়ে লেগে নাই, তেলটাও সরে গেছে, মশলাটাও সরে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি এই যে চিকেনটা দই দিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম আর কি দিয়ে দিলাম। তোমরা চাইলে শুধু দই আর লবণ দিয়ে চিকেনটা ম্যারিনেট করতে পারো। আমার কাছে মনে হয় আমার হাতে বানানো এই মশলাটা খুবই ভালো, আর কি টেস্টটা খুব ভালো আসে, এই কারণে আমি আর কি মশলাটা দিয়েছি। তোমরা চাইলে যে কোনো গরম মশলাও 1 চিমটি পরিমাণ দিতে পারো। আর এখানে আমি দিয়ে দিলাম 2 চামচের মতন টমেটো সস। টমেটো সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, এতে করে কিন্তু টেস্টটা ভালো আসে। তো এখন আমি চিকেনটাকে খুব ভালো মতন কষাবো, ঢেকে দিলাম। আর চিকেন রেজালার সাথে কিন্তু এই ডিমটা খুব ভালো যায়, তো আমি কিছু ডিম নিব। আমি যেহেতু এক বেলার জন্য করব, তো 2 পিস করে ডিম যেন খাওয়া যায়। মেয়েরা আবার একটু ডিম খেতে পছন্দ করে, মেয়েরা না, আমার ছোটো মেয়ে আর ওর বাবা ডিমটা খুব পছন্দ করে, এই কারণে একটু ডিমটা বাড়িয়ে নিলাম। তো অ্যাকচুয়ালি আমি ডিম সিদ্ধ দিচ্ছি, আর আরেক চুলে তো চিকেনটা কষাচ্ছি। তবে তোমাদের একটা কথা মনে রাখতে হবে, চিকেনটা কষানোর সময় অলওয়েজ কিন্তু রান্নাঘরে থাকতে হবে, একটু দূরে গেলে হবে না। দেখা যায় তুমি একটু ঘরে গেছো, এখান দিয়ে তোমার মশলাটা পুড়ে গেছে, যেহেতু এখানে বাদাম আছে, পোস্তদানা আছে, মশলা আছে, তো খুব তাড়াতাড়ি লেগে যায়। তো আমি কিন্তু কন্টিনিউয়াসলি দেখা যায় 2-1 মিনিট পর পর নাড়া দিয়েছি, যেটা আমি তোমাদের অফ ক্যামেরায় দেখাই, তাহলেতেও আর কি ভিডিওটা 1 ঘন্টা হয়ে যেত। আর খুব সুন্দর মতন কিন্তু কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ আগের চেহারা আর এখনকার চেহারা, মানে কি পরিমাণ সিদ্ধ হয়েছে। প্রায় 80% মতো কিন্তু আমি রান্না করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতন অল্প একটু পানি দিলাম, যেহেতু আমার সিদ্ধ হয়ে গেছে বেশ ভালো মতোই। এখন শুধু আমি ঝোলটা আর কি ঘন করব। আর ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম না, সেই ডিমটা দিয়ে দেবে এই ঝোলের মধ্যে। তো আমি দিয়ে দিলাম এখানে 3-4টা কাঁচামরিচ আর কি ভেঙে দিয়ে দিলাম মাথাটা, যেন কাঁচামরিচের ফ্লেভার আসে। আর একটু না আসলে ঝাল মিষ্টি মিলাই যদি হয় খেতে কিন্তু ভালো লাগবে, শুধু কিন্তু মিষ্টি মিষ্টি ভাব হলে সেই তরকারি কখনোই ভালো লাগে না। আর দিয়ে দিলাম এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর কি পানিতে গুলিয়ে অ্যাড করে দিলাম। রেজালার মধ্যে অবশ্যই গুঁড়া দুধ আর টক দই, এই মাস্ট, এই 2টা কিন্তু যাবে, তুমি কিছু দাও আর না দাও এই 2টা জিনিস কিন্তু দিতেই হবে। তো আমি দেখো ডিমগুলো ছিলে নিয়েছি। আর তোমাদের এখানে আমি একটা টেকনিক বলে দিচ্ছি, অনেকে কী করে দেখবা ডিম সিদ্ধ করার পরপরেই কিন্তু আর কি গ্রেভির মধ্যে দিয়ে দেয়, কিন্তু আমার কাছে মনে হয় কেন যেন ডিমের ভিতরে গ্রেভিটা সম্পূর্ণরূপে ঢুকতে পারে না। কীভাবে ঢুকবে, কারণ এটা তো পুরোই আর কি সিল করা থাকে। এই কারণে আমি একটা টুথপিক নিয়ে, টুথপিকটা কিন্তু অবশ্যই ইনটেক নিতে হবে, তো ওটা নিয়ে ভালো মতন প্রতিটা ডিমের গায়ে ছিদ্র করে দিলাম, এতে করে কিন্তু ডিম থেকে আর কি ছিদ্রটা দেখাও যাবে না, ডিমটা ভেঙেও যাবে না। তো সবগুলো আর কি ডিম দিয়ে আমি হালকা আঁচে এখন ঢেকে দিয়েছি। আর আমি একটা হোমমেড মাওয়া তৈরি করছি, এই মাওয়াটা যে কি ভালো, মানে এটা দেওয়ার সাথে সাথে যে কোনো রেজালা বলো, রোস্ট বলো, রান্নার মানে স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। তো এখানে আমি 2 চামচ পরিমাণ নিয়েছি গুঁড়া দুধ, সাথে দিয়েছি 3 চামচ পরিমাণ ঘি, হাফ চামচের মতো নিয়েছি চিনি, যেহেতু আমি কিশমিশ দিয়েছি, টমেটো সস দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার তো ওখানে আছে, এই কারণে মিষ্টির পরিমাণটা খুবই কম দিলাম। আর নিয়েছি 2 ফোঁটা গোলাপ জল, আর হচ্ছে 2 ফোঁটা কেওড়া জল। মনে রাখতে হবে গোলাপ জল আর কেওড়া জলের পরিমাণ কিন্তু খুবই কম দিতে হবে, নয়তো কিন্তু খাবারের টেস্টটা মানে খারাপ হয়ে যাবে, ভালো হবে না। আর আমি কিছু বাদাম কুচি করে রেখেছি, ওগুলো আমি আর কি লাস্টে গার্নিশিংয়ে ব্যবহার করব। আর শাহি রেজালাটা কিন্তু
অলমোস্ট হয়ে আসছে। আমি এই পর্যায়ে মাওয়া দিয়ে দিব। মাওয়া দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে কি বলবো। মানে আমার রান্নাঘরটা ভরে গেছে, খুব আর কি সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। আর এই পর্যায়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ডিমগুলো ভেঙে যেতে পারে। তো আমি একটুখানি আর কি কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু পরপর আমি নাড়িয়ে দিয়েছি। আর রান্নাঘরে তো কন্টিনিউয়াসলি আমি ছিলামই, একটা ফোটোও সরি নেই আমি রেজাল্টের সামনে থেকে, আবার পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। এদিক দিয়ে কিন্তু অফ ক্যামেরায় আমি পোলাওটা রান্না করে নিয়েছি। পোলাও তো আমি এর আগে মেজারমেন্ট, রান্না অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে আর কিছুই শেয়ার করলাম না। শুধু নামানোর আগে আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচের একটু কম কেওড়া জল আর হচ্ছে গোলাপ, আর দিয়ে দিলাম ছোট চামচের 3 চামচ ঘি। এই ধরো টেবিল চামচের বড় 1 টেবিল চামচ পরিমাণ হবে। তো সব কিছু দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। আর এই দিক দিয়ে আমার রেজাল্টের ফাইনাল লুক দেখো, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর নামানোর আগে এই যে আমার ম্যাজিক মশলা 1 চিমটি দিয়ে নিলাম। এই রান্নাটা কিন্তু করতে খুবই সহজ, তবে সব ইনগ্রেডিয়েন্টসগুলো যদি হাতের কাছে থাকে, তুমি যদি একবার গুছিয়ে নাও, ঝটপট কিন্তু রান্নাটা হয়ে যায়। তো আমার রান্না কমপ্লিট। একটু এখন সাজুগুজু করে নিচ্ছি, দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজের বেরেস্তা। তবে আর কি বেরেস্তাটা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে বেশি যেন কালো কালো না হয়ে যায়। হালকা লাল লাল যখন বাদামি হবে তখনই কিন্তু নামিয়ে ফেলতে হয়। আর দিয়ে দিলাম আমি একটুখানি পেস্তা বাদাম কুচি। যেহেতু নিজেরা খাবো তাই আমি আর সার্ভিং ডিশে ঢাললাম না, আমি এই প্যানেই গার্নিশিংটা করে নিচ্ছি। তো দিয়ে দিলাম যতখানি আর কি পেঁয়াজের বেরেস্তা ছিল সবটুকুই দিয়ে দিলাম। আর এই যে পেস্তা বাদাম কুচি, এরপর হচ্ছে একটুখানি কিশমিশ আর হচ্ছে কাজু বাদাম। তো সব কিছু দেওয়ার পরে দেখো এটার ফাইনাল লুকটা কেমন লাগছে। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। দুনু মেয়েরই কিন্তু আজকে প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেছে, যেহেতু বাসায় আছে, আবার দেখা যায় ভালো মন্দ ওদের পছন্দের খাবার রান্না হয়েছে, তো বারবার বলছে তাড়াতাড়ি খাবার দাও। তো এদিক দিয়ে তাসমিমের বাবাকে আমি বলেছি শশা আনার জন্য, শশাটা শেষ হয়ে গেছে। তো ও বলছে বৃষ্টির কারণে বের হতেই পারছি না, কীভাবে আনবো, আর শশা ছাড়া তো আমার খেতেই আর কি ভালো লাগে না। তো দুই মেয়েকে এখন খাবার দিয়ে দিলাম। আর একটু পরে দেখি সে ভিজতে ভিজতে এগুলো নিয়ে আসছে। তো এখানে এনেছে শশা, আমড়া, এর হচ্ছে করলা। আমি বললাম করলা এত আছে ফ্রিজে, আবার নিয়ে আসছো। তো বলে করলা তো তুমি ভাজিই করো না, এই কারণে ভাবছি নাই নিয়ে আসছি। তো যাই হোক, এখন এগুলো আর কি আমি পলি থেকে বের করে রাখলাম। আর এখন আমি 2টা শশা কুচি করে নিব, যেহেতু শশা আমার লাগবে। আর এই যে দেখো সে ভিজে কি অবস্থা, যাক বেচারি ভিজে ভিজে আমার জন্য বাজারে গিয়ে এই শশা কিনে নিয়ে আসছি। তো সবার খাওয়া শেষ, আর এখন আমি খেতে বসছি। আসলে যে রান্না করে দেখবা তার কিন্তু খেতে ভালো লাগে না, আমারও সেম অবস্থা হয়ে যায়। রান্না করার পরে একদম খেতে ইচ্ছে করে না, যখন দেখি একটু পেটে টান ধরেছে, একটু খেতে ইচ্ছে করছে, তখনই খেতে বসি। তো এই যে এখন খাচ্ছি। আর বন্ধুরা, খেতে খেতে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটির একটি অংশ যদি ভালো লেগে থাকে, সেই অংশটির জন্য হলেও প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। আর তোমরা আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো, তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে যায়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আগামীকাল ঠিক সকাল 10টায় আবার দেখা হচ্ছে, সেই অপেক্ষায় সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।